রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আহ, ব্যক্তিগত একটা কাজে এক নতুন শহরে এসেছি। এখানে থাকবো প্রায় 2 সপ্তাহ। আহ, নতুন শহরে এসে সবকিছু একটু নতুন করে সেট করতে হচ্ছে, যে কারণে ভিডিও আপলোড করতে সময়ের একটু হেরফের হচ্ছে। তারপরে আমি চেষ্টা করছি যে অ্যাটলিস্ট দিনে একবার আপনাদের সাথে একটা যোগাযোগ করবার। যাই হোক, আমার কাছে কিছু খবর আছে, আমি খুব দ্রুত বলবো। তার আগে একটু বলতে চাই যে আপনারা আজকে নিশ্চয়ই অনেকে খেয়াল করেছেন যে আজকে বরিশালে সুজনের মানে সুশাসনের জন্য নাগরিক সুজনের বদিউল আলম মজুমদার, সেখানে সুজন বরিশাল শাখার সাথে একটা মিটিং করেছেন এবং তারপরে সাংবাদিকদের সাথে তিনি কথা বলেছেন এবং সেখানে তিনি বলেছেন, আমি তার মানে একটা পত্রিকার হেডলাইন থেকে বলছি যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। যেখানে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে এবং এই বদিউল আলম মজুমদার নিজেও এই ডক্টর ইনুসের যে টোটাল গ্যাংটা রয়েছে তার একজন সদস্য। তো বদিউল আলম মজুমদার আজকে বরিশালে কেন বলছেন যে এই মানে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়? বর্তমানে তো কোনো নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় নেই। তাহলে কি সুষ্ঠু নির্বাচন হবে না বলে আশঙ্কা করছেন তিনি, এবং তার এই আশঙ্কার কথাও তিনি বলেছেন। এবং মানে এই নির্বাচন হবে কিনা সেটা নিয়েও তিনি কথা বলেছেন। তো ইনুস শিবিরের ভেতরের একজন যখন বলেন এই নির্বাচন হবে কিনা, কিংবা এই সুষ্ঠু নির্বাচনের জন্য একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দরকার, তখন আমরা কি মেসেজ পাই? এদিকে আমাদের বাংলাদেশে আমেরিকান যে নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন, তিনি এসেছেন এবং এসেই তিনি তার তৎপরতা শুরু করেছেন এবং যতদূর জানি যে তিনি 3জন সুশীল সমাজের 3জনের সাথে আজকে মিটিং করেছেন। তার মধ্যে একজন আবার উপদেষ্টা পরিষদের সদস্য, বর্তমান উপদেষ্টা পরিষদের সদস্য। তো তাদের সাথে তিনি মিটিং করেছেন। কি নিয়ে কথা বলেছেন আমি এখনো ঠিক জানি না, কিন্তু আমার ধারণা এই আসন্ন নির্বাচন নিয়েই তিনি কথা বলেছেন। আবার ঠিক একই সাথে আমরা দেখছি যে আমাদের পার্শ্ববর্তী ভারতের সাথে আমেরিকার একটা সম্পর্কের টানাপোড়েন চলছে এবং ট্রাম্প মৌখিকভাবে অনুমতি দিয়েছেন যে ভারতের উপরে ট্যারিফ 50% এখন আছে, সেটাকে নাকি 500% করা হবে। তো এই অবস্থায় ভারতের যে নবনিযুক্ত রাষ্ট্রদূত সার্জিও গার্ড, তিনি গতকাল দূতাবাসে একটি বক্তৃতা করেছেন এবং তিনি বক্তৃতায় বলেছেন যে আমেরিকার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ হলো ভারত এবং তারা একটা প্রযুক্তি কেন্দ্রিক একটা জোট করেছে রিসেন্টলি, প্যাক্স সিলিকা। এই প্যাক্স সিলিকায় তারা এখন ভারতকে চাইছে যে ভারত এখানে জয়েন করুক। এবং সার্জিও একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছে যে তিনি ট্রাম্পের সাথে পৃথিবীর অনেক দেশ ঘুরেছেন, তিনি ট্রাম্পের খুব ঘনিষ্ঠ এবং তিনি দেখেছেন যে মোদি আসলেই ট্রাম্পের খুব ক্লোজ ফ্রেন্ড। তিনি আরো বলেছেন যে দুইটা বন্ধুর সাথে কখনো কখনো অনেক বিষয়ে মতপার্থক্য হয়, মনোমালিন্য হয়, কিন্তু তাই বলে বন্ধুত্বটা শেষ হয়ে যায় না। সো এই সার্জিও গারের এই অবস্থানটা, যখন আমরা ট্যারিফের এই 500% ট্যারিফ নিয়ে আমরা একটু টেন্স ছিলাম যে সম্পর্কটা কোন দিকে যাচ্ছে, ঠিক সেই সময় সার্জিও গারের এই কথাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এদিকে আমাদের বদিউল আলম মজুমদারের কথা এবং আমাদের যে ব্র্যান্ড ক্রিস্টেনসেন আসছে যে নব রাষ্ট্রদূত, এদিকে একমাত্র বিএনপি ছাড়া বাংলাদেশে এখন আর কেউ নির্বাচন যে একদম করতেই হবে, চাইতেই হবে, এমন ভাবসাব কিন্তু দেখা যাচ্ছে না। মাঠ পর্যায়েও যতটা তৎপরতা থাকার কথা ছিল, কিংবা নির্বাচন কমিশনের কার্যালয়ে যতটা তৎপরতার কথা ছিল, সেগুলো কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। সুতরাং এখন যে টেনশন যেটা, সেটা হলো যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে কিনা। এটা নিয়ে আমি কিন্তু বলছি একটা অনিশ্চিত নির্বাচন। এই এই কথাগুলো বলার একটা কারণ হলো যে আজকে আমার একটা সূত্র আছে যে আমেরিকান এক্স ডিপ্লোম্যাট, তিনি এখন রিটায়ার করেছেন, তার বয়স প্রায় 70। তো তিনি তার সাথে আমি বিভিন্ন আমেরিকার কূটনৈতিক অবস্থান সম্পর্কে আমি মাঝে মধ্যেই কথা বলি।
তো তিনি সবসময় কূটনীতির ভাষায় কথা বলেন, হ্যাঁ, যে মেবি হতে পারে, যেটা হয় অ্যানালিসিস। কিন্তু আজকে তিনি একদম সরাসরি বললেন যে বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে না। তো আমি একটু সারপ্রাইজড হলাম, কারণ এইভাবে একদম স্পেসিফিক এই ভাষায় কথা বলে না। তো আমি বাংলাদেশে আমেরিকান লবির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক মেনটেন করে এরকম দু একজনের সাথে আজকে যোগাযোগ করেছি। সবাই কিন্তু আকারে ইঙ্গিতে ওভাবেই বলেছে যে সম্ভবত 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা হবে না। এবং একজন বললেন যে 20শে জানুয়ারির পর থেকে অনেক কিছু ঘটতে থাকবে, আপনারা জাস্ট অপেক্ষা করেন। এবার আমি একটু গোয়েন্দা সংস্থার লোকজনদের সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করলাম। তারা আমাকে কয়েকজন বলল যে স্যার, কি হচ্ছে, কোথা থেকে কি হচ্ছে আমরা কোনো কিছু ট্রেস করতে পারছি না। আমাদের এই মুহূর্তে নির্বাচনী তৎপরতা, নির্বাচন নিয়ে কাজ করার কথা, কিন্তু আমাদের যেসব অ্যাসাইনমেন্ট দিচ্ছে তার সাথে নির্বাচনের তেমন কোনো সম্পর্কই নাই। সুতরাং আমরা ঠিক এই মুহূর্তে বুঝতে পারছি না কোন দিকে যাচ্ছে। তো এইটা আমার কাছে মনে হলো যে এই নির্বাচন করে ফেলার জন্য যে বিএনপির পক্ষ থেকে একটা তাড়াহুড়া দেখা যাচ্ছে, এমনকি এখন জামাত ইসলামও আর নির্বাচনের ব্যাপারে অত আগ্রহী না। জামাতের একজন নেতা বললেন যে আগে যেসব সচিব টচিব আমাদের দেখলে একেবারে দাঁড়ায় পড়তো, সালাম দিত, তারা এখন যেন আমাদের চেনেই না। পুরো প্রশাসনটাই এখন বিএনপির পক্ষে কাজ করছে, এবং এইভাবে যদি প্রশাসন যদি পক্ষপাতদুষ্ট হয়ে যায়, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড যদি না থাকে, তাহলে ওই নির্বাচনে আমরা যাব কিনা এটা আমাদের ভাবতে হবে। বাংলাদেশের ইলেকশন নিয়ে যখন অনিশ্চয়তা, তখন আমি একটু আন্তর্জাতিক একটা বিষয় বলবো যে আপনার ইরানের একটা সাম্প্রতিক পরিস্থিতি দেখতে পাচ্ছেন। গত 2-3 সপ্তাহ ধরেই সেখানে বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলন চলছে। যে আন্দোলনটা অনেকেই বলছে যে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল সেই রেজিম চেঞ্জের আন্দোলন, এবং এই আন্দোলনটা বেশ সিরিয়াস হয়ে গেছে। এবং আমরা ভিডিও দেখেছি যে যারা বিক্ষোভ করছে বর্তমানের সরকারের বিরুদ্ধে, তাদের হাতে অস্ত্র দেখা গেছে, এবং বলা হচ্ছে যে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা নাকি এইসব অস্ত্র সরবরাহ করেছে। তো এই বিক্ষোভগুলো অনেকগুলো শহরে ছড়িয়ে পড়েছে, এবং সেই থেকে যেভাবে আমরা নিউজ পাচ্ছিলাম তাতে মনে হচ্ছিল যে ইরানের যিনি প্রধান খামেনি যে কোনো সময় হয়তো ইরান থেকে চলে যাবেন। কিন্তু আজকে একটা ভিডিও দেখলাম যে আজকে ইরানের সরকার সমর্থকরা রাজপথে নেমেছে, লক্ষ লক্ষ লোক বিভিন্ন শহরের রাজপথে নেমেছে, এবং আজকে কিন্তু এই আন্দোলনকারী যারা বিক্ষোভকারী জেনজি, তাদের কিন্তু আজকে তেমন দেখা যায়নি। সুতরাং এই যে জিনিস, এটা আমি কেন বলছি সেটা বলি যে একটা সরকার, তার প্রধান শক্তি হলো তার রাজনৈতিক সংগঠন, এবং এই ইরানে যখন রাজনৈতিক সংগঠন সরকারের পক্ষে সমর্থনে নেমেছে, তখন কিন্তু আবার পুরো সিনারিও কিন্তু আর আগের মতো একদম ওয়ান সাইডেড নাই, যে সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র। এদিকে আমেরিকা আবার আক্রমণের কথা ভাবছে, তারা আক্রমণ করবে কিনা বিষয়টা জটিল হয়ে গেছে। কিন্তু বাংলাদেশের এই গত বছরের আগস্ট মাসে আমরা কিন্তু আওয়ামী লীগকে মাঠে দেখি নাই, এবং খুব পরিকল্পিতভাবেই আওয়ামী লীগ যেন মাঠে না নামে সেই ব্যবস্থা করেছে। এবং সেখানে আমরা একদিকে দেখছি ইরানের সরকারের সমর্থক যে স্পেশাল রিপাবলিকান গার্ড আছে তারা নামছে, আর আমাদের সেনাবাহিনী তারা কিন্তু নামেনি, এবং জেনারেল ওয়াকার একদম শেষ রাত পর্যন্ত কিন্তু মানে মিসলিড করেছেন শেখ হাসিনা সরকার। দল যখন বলেছে তারা সমাবেশ করতে চায়, তারা রাজপথে নামতে চায়, তখন এই ওয়াকার এবং অন্যান্যরা শেখ হাসিনাকে বিভ্রান্ত করেছিল যে রাজপথে নামলে প্রচুর ব্লাডশেড হবে, আপনি আওয়ামী লীগের সবাইকে ঘরে রাখেন, আই উইল টেক কেয়ার বলে জেনারেল ওয়াকার পুরা গেমটা তার হাতে নিয়ে নিয়েছে আওয়ামী লীগের বাইরে। আওয়ামী লীগ আজকে যখন ইরানের এই ঘটনা দেখবে, কিংবা আজকে যখন আত্মমূল্যায়ন করে, তারা কি বুঝতে পারে যে সেদিন রাজপথে আওয়ামী লীগের অনুপস্থিতিটাই এই ষড়যন্ত্র, এই ওয়াকার ইউনূস এদের যে ষড়যন্ত্র, সেটাকে বাস্তবায়নে সহায়তা করেছিল? এর থেকে সব সরকারের জন্য, সবার জন্য টেক হোম মেসেজ হলো যে রাজনৈতিক সরকারের প্রধান ক্ষমতার উৎস হবে তার রাজনৈতিক সংগঠন। আমলা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আর্মি, এরা কখনোই কোনো সরকারকে
নিরাপত্তা দিতে পারে না, বরং সময় সুযোগ পেলে এরা পোল্টি খেয়ে যায়, এরা ডলারে বিক্রি হয়। কিন্তু দিনের শেষে যেটি থাকে সেটি হলো রাজনৈতিক সংগঠন। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদ